আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিফাত তানজিলা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মলদ্বারের ফিস্টুলা। সাধারণত আমাদের দেশে মলদ্বারে যেকোনো সমস্যা বলতেই পেশেন্টরা পাইলস বুঝে। পাইলস আসলে এটা জানেও না এটার অর্থটা কি। কিন্তু মলদ্বারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ফোড়া হতে পারে। এটা হচ্ছে মলদ্বার শক্ত হয়ে রক্ত পড়া, ব্যথা হয়ে রক্ত পড়া, ব্যথাবিহীন রক্ত পড়া কোনটার কি কারণ আমরা আসলে এগুলো আমাদের কাছে স্পষ্ট না। ঠিক সেরকমই একটি রোগ হচ্ছে মলদ্বারের ফিস্টুলা। এখন ফিস্টুলা রোগটা বর্ণনা করার আগে বুঝতে হবে ফিস্টুলা জিনিসটা কি? সেটা হচ্ছে মলদ্বারের বাইরের চামড়া আর মলদ্বারের ভিতরের যে লেয়ার আমরা যেটা মিউকোজাল লেয়ার বলি, এই ২ টা লেয়ারের মধ্যে যদি একটা গর্ত বা আমরা গ্রামের দিকে বলে থাকি শীতকাটা, এরকম শীতকাটার মতো যদি কোনো লাইন বা ট্র্যাক্ট বা কোনো গর্ত হয়ে যায় সেটাকে আমরা মলদ্বারের ফিস্টুলা বলি। এখন প্রশ্ন হচ্ছে এটা কাদের হয় এবং কেন হয়? সাধারণত দেখা যায় যে যেসব পেশেন্টের মলদ্বারের চারিদিকে ফোড়া থাকে, ফোড়াগুলো আমরা বলি যে আপনি ফোড়া হলে মলদ্বারের ফোড়া কেটে আপনি হচ্ছে পুঁজটা বের করবেন। তারপরে আপনি যেকোনো ধরনের অ্যান্টিবায়োটিকের চিকিৎসা নেবেন। কিন্তু গ্রাম দেশে বা আমাদের অসচেতনতার কারণে দেখা যায় যে মলদ্বারের চারিদিকের যে এই ফোড়াটা এটা ওনারা ড্রেন না করে পুঁজটা বের না করে অ্যান্টিবায়োটিক খেতে থাকে। সাময়িকভাবে দেখা যায় যে ফোড়াটা একটু ঠিক হয়ে যায় বা কমে যায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিছুদিন পরে ১ মাস পরে, ১ সপ্তাহ পরে বা ৬ মাস পরে গিয়ে আবার ওই ফোড়াটা ফিরে আসে। তখনও দেখা যায় আবার অ্যান্টিবায়োটিক খায়। এরকম বারবার অ্যান্টিবায়োটিক খেয়ে ফোড়াটা চাপিয়ে রাখলে ও একটা রাস্তা খুঁজে বা একটা ট্র্যাক্ট খুঁজে বা নিজের মতো একটা পথ খুঁজে যে পথের মাধ্যমে পুঁজটা বের হয়ে আসবে। তখন এই ফোড়াটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে ভিতরের দিকে একটা গর্ত করে মলদ্বারের এবং বাইরের দিকে যে চামড়ার অংশে সেখানে একটা গর্ত করে। এই ২ গর্ত বরাবর একটা লাইন বা ট্রাক্ট হয়ে যায় যেটা কিনা আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় পেরিয়ানাল ফিস্টুলা। তাই মলদ্বারের পুঁজ বা পেরিয়ানাল অ্যাবসেস হচ্ছে মলদ্বারের গর্ত বা পেরিয়ানাল ফিস্টুলার ১ নাম্বার কজ। এছাড়া দেখা যায় যে কিছু ডায়াবেটিক রোগী তাদের এই জিনিসটা বেশি হয়। অন্য কারণে মলদ্বারের ইনফেকশন থাকে, পেটের বিভিন্ন ধরনের প্রদাহ যেমন আমরা কনস ডিজিজ, আইবিডি এগুলো বলে থাকি। এই ধরনের রোগীদেরও এই ফিস্টুলাটা বেশি হয়। ফিস্টুলা যে অনেক সময় পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করে থাকে ফিস্টুলা কিরকম হয়? একটা ট্রাক থাকে না অনেকগুলো ট্রাক থাকে। সাধারণত যেই আমি পেরিয়ানাল অ্যাবসেস বা ফোড়া যেটা বললাম, তাদের ক্ষেত্রে একটা ট্রাক বা একটা লাইন থাকে। আর কনস ডিজিজ বা অন্যান্য যে ডিজিজ গুলো বললাম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো লাইন থাকতে পারে। আমাদের দেশে ক্যান্সার পেশেন্টের রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়। এই রেডিওথেরাপি কিন্তু এই যে ফিস্টুলার একটা অন্যতম বড় কজ। এখন আমাদের কাছে ১ম এই প্রশ্ন আসে যে মলদ্বারের ফিস্টুলার চিকিৎসায় মেডিসিনের রোল কতটুকু? সাধারণত ফিশার, পাইলস, হেমোরয়েড এই ধরনের চিকিৎসাগুলোতে এই ধরনের রোগগুলোতে মেডিসিনের রোল থাকে বা 95% ক্ষেত্রেই বলা যায় যে মেডিসিনের দ্বারা ভালো করা যায়। কিন্তু যদি এই ফিস্টুলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের কোনোই রোল নেই। আমরা যেমন জানি হার্নিয়া চিকিৎসায় মেডিসিনের কোনো রোল নেই। সেরকম মলদ্বারের ফিস্টুলা চিকিৎসা মেডিসিনের কোনো রোল নেই। এখন চিকিৎসা পদ্ধতি হচ্ছে অপারেশন। আমরা ফিস্টুলার ট্রাকটা পুরো চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি অনেক সময়। অথবা যে ফিস্টুলার ট্রাক ওই গর্তটা আমরা কেটে দেই, এটাকে আমরা ফিস্টুলোটমি বলি। অনেক সময় পুরো ট্রাক নিয়ে আসলে সেটাকে ফিস্টুলেক্টমি বলি। এছাড়া বর্তমানে উন্নত চিকিৎসা যেটা আছে সেটি হচ্ছে লেজারের মাধ্যমে চিকিৎসা, লিফট পদ্ধতি, ফাইলাক পদ্ধতি এই ধরনের পদ্ধতিগুলো আছে। এক্ষেত্রে দেখা যায় আমাদের যে গর্তটা আমরা ২ দিক থেকে সেপারেট করে একটা দিকটা আমরা গর্তটা বালি দিয়ে ভরে দেই। গর্ত ভরাট করার মতো করে ভরে দেই। আরেক দিকের ট্রাকটা আমরা কেটে নিয়ে আসি। এ কারণে কি হলো বাইরের সাথে ভিতরের আর কোনো কমিউনিকেশন থাকলো না। এই কমিউনিকেশনটা যখন আমরা মানে নষ্ট করতে পারবো তখনই হচ্ছে ফিস্টুলা চিকিৎসাটা প্রপার হবে। আর অনেক সময় যদি ছোট ট্রাক্ট বা লো লাইং ট্রাক্ট থাকে বা যদি দেখা যায় যে একেবারেই বেশি দুধ ছড়ায়নি,
শাখা প্রশাখা গজায়নি বা ব্রাঞ্চিং হয়নি, সেক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমে ফিলিং করে 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 লেজারের, আমরা জানি যে লেজারে বিভিন্ন ধরনের লেজারের মাথাটা ৩ ধরনের থাকে। ফিস্টুলার জন্য একটা আলাদা ধরনের লেজার মেশিন পাওয়া যায়। সেই লেজারের মাধ্যমে আমরা গর্ত ভরাট করে অপারেশনটা করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি কাটা পদ্ধতিতে না গিয়ে লেজার পদ্ধতিতে যাবেন? যদি ডায়াবেটিস রোগী থাকে বা ডায়াবেটিক রোগী থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাটা পদ্ধতির ঘাটা শুকাতে অনেক দিন সময় লাগে। আর সবচেয়ে যে বড় কথা, আমরা জানি মলদ্বারের চারিদিকে কিছু স্ফিংটার বা কিছু মাংসপেশি আছে যেটা কিনা পায়খানাটা বা মলটা ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় ফিস্টুলার ট্রাক্টটা ওই মাংসপেশির মধ্যে ঢুকে যায়। তখন যদি আমরা ওই পায়খানা ধরে রাখার মাংসপেশির সাথে আমরা যদি ফিস্টুলাটা কেটে নিয়ে আসি, তখন একটা পর্যায়ে কিন্তু পেশেন্ট দেখা যায় যে ওই মাংস কাটার কারণে মল আর ধরে রাখতে পারছে না। কিন্তু লেজারের মাধ্যমে কিন্তু আমাদের সেই মাংসপেশিটা কাটার দরকার হয় না। আমরা শুধু গর্তটা ফিল আপ করে দিয়ে চলে আসি। এইজন্য ফিস্টুলা চিকিৎসায় অবশ্যই কাটা পদ্ধতির চেয়ে লেজার পদ্ধতি উত্তম। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।